বেনারসের প্রথম পর্বে আপনারা দেখেছেন কালকা মেলে করে আমরা মোগলসরাই স্টেশনে নেমে সেখান থেকে অটো নিয়ে পৌঁছেছি গির্জাঘরের কাছেই আমাদের হোটেল স্যাফরনে এবং আমাদের বাকি দিনটার সুন্দর বৃত্তান্ত। এই পর্বে থাকছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন, নৌকো করে গঙ্গার ঘাটগুলি ঘুরে দেখা, সাথে স্থানীয় দোকানপাট ঘোরা ও সন্ধ্যাবেলার গঙ্গারতি দেখা। গুড মর্নিং। আজকে হচ্ছে 28 তারিখ। আমরা এই সকাল সকাল স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে তো সবটা ভিডিওগ্রাফি করতে দেয় না, যতটা সম্ভব আমি করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। হোটেল থেকে বেরিয়ে একটা টোটো নিয়েছি, টোটো করে যাব 4 নম্বর গেটের সামনেই নামবো আমরা। কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুদের পবিত্র এক ধর্মীয় স্থান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এটি। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করেন। মোক্ষ লাভের উদ্দেশ্যে প্রতিদিন অগণিত পুণ্যার্থী এসে ভিড় করেন এখানে। এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। আমার পেছনে মন্দিরের প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে, আর এদিকে যেটা আছে এটা হচ্ছে নর্মাল লাইন, আর ওটা হচ্ছে ভিআইপি লাইন। আমাদের দর্শন করা হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন করেছি, খুব ভালো লেগেছে। সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন যে করিডোরটা বানানো হয়েছে, সেই করিডোরটা। বেনারসে আসার প্রধান টানই হলো মহাদেবের দর্শন লাভ করা। মন্দিরে প্রবেশের জন্য অনেক ভিড় হয়। আপনারা যদি সেই ভিড় এড়িয়ে সুগম দর্শন করতে চান তাহলে জনপ্রতি 300 টাকা দিয়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনাকে বলে দেওয়া সময়ের মধ্যে মন্দিরে এলে ভিড় অনেকটাই এড়াতে পারবেন। এই বুকিং অনলাইনের মাধ্যমেও করতে পারেন। আমি স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে ডিটেল দিয়ে রাখব। পুজো সংক্রান্ত যে কোনো তথ্য যদি জানতে চান তাহলে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন। কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে যে করিডোরটা হয়েছে তার পাশে উডুপি এই ফুড কোর্টটা রয়েছে। এই ফুড কোর্টটা কিন্তু দশাশ্বমেধ ঘাটেও একটা রয়েছে। আজকে আমরা এখানকার ফুড ট্রাই করলাম, বেশ ভালো, টাটকা খাবার। আপনারা এখানে পুজো দিয়ে কিন্তু অনায়াসে ব্রেকফাস্টটা সারতে পারেন। আমরা এখন একটা রিক্সা করেছি, দুটো রিক্সা করেছি, একটা আমি আর বাবা আছি, আর একটা মা অম্বরীশ আর ঈশান রয়েছে। এবার রিক্সা করে আমরা এখন যাব গদুলিয়া চকে। ওখান থেকে আজকে এই সকালবেলাটা ইচ্ছে রয়েছে ঘাটগুলোকে একটু ঘুরে দেখার। একটা নৌকো ভাড়া করে সব ঘাটগুলোকে ঘুরে দেখবো।
এখন মান মন্দির ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা একটা বোটের সাথে কথা বলেছি। আমরা সকালবেলাতেই বিভিন্ন ঘাটগুলো বোটে করে ঘুরে বেড়াবো। পার্সোনাল বোট নিয়ে নিচ্ছি, রিজার্ভ করা বোট। এরা কিন্তু এক একজন এক এক রকম দাম হাঁকাচ্ছে, কেউ 5, কেউ 4, কেউ 3। তো আপনাদের সেটা মানে আপনাদের মতন করে দরদাম করে নিতে হবে। আমি যেটা কথা বলে বুঝেছি 1.5 থেকে 2 হচ্ছে এখানকার স্ট্যান্ডার্ড রেট। সেটা আপনি মানে চরম সিজনে আসুন, সেটাই হচ্ছে রেট। আর যদি অফ সিজনে আসেন তাহলে সেটা 1000-1200-র মধ্যে কিন্তু আরামসে হয়ে যায়। তাই বোট বুক করার আগে অবশ্যই ভালো করে দরদাম করে তারপর বোট নেবেন। বেশিরভাগ লোকেরা বেনারস শহরকে ভালোবেসে বলেন কাশী, কেউ বলেন আলোর শহর, আবার কেউ বা বলেন শিক্ষা, সঙ্গীত, নৃত্য জীবনের সব রসের ধারা যেখানে মিশে গেছে সেই তো বেনারস। বেনারসে 88টি ঘাট রয়েছে, যেগুলির বেশিরভাগই স্নান ও নানা পূজা অনুষ্ঠানের কাজে ব্যবহৃত হয়। এখানকার এক একটা ঘাটের সাথে এক এক রকম পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। বেনারসের সবকটি গঙ্গার ঘাটের বর্ণনা এখানে করা সম্ভব নয়, তবে গঙ্গার ঘাট বললে প্রথম কয়েকটি নামের মধ্যেই চলে আসে দশাশ্বমেধ ঘাট। 1748-এ পেশোয়া বালাজি বাজিরাও নাকি এই ঘাট নির্মাণ করেন। দশাশ্বমেধ ঘাট বেনারসের প্রধান এবং প্রাচীনতম ঘাট। পুরাণ মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাবার জন্য এই ঘাট তৈরি করেছিলেন এবং এখানে 10টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। এখনো অবধি বোট রাইড কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করছি। মান মন্দির ঘাট, এখান থেকেই আমাদের আজকের নৌকা ভ্রমণ শুরু করেছিলাম। রাজপুত স্থাপত্যের জন্য এই ঘাট অবশ্যই দেখবেন। জয়পুরের মহারাজ মানসিংহ 16 শতকের মাঝামাঝি সময় এই ঘাট নির্মাণ করেন। 1730 সালে সোয়াই জয়সিংহ দ্বিতীয় এখানে একটি অবজারভেটরি তৈরি করেন। এছাড়া অসি ঘাট, মণিকর্ণিকা ঘাট, কেদার ঘাট, আরও কতকগুলি উল্লেখযোগ্য গঙ্গার ঘাট রয়েছে। অনেক ঘোরাঘুরির পর দুপুরের খাবারের জন্য চলে এলাম মা অন্নপূর্ণা ভোজনালয়ে। গদলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটের দিকে যাওয়ার পথে এদিক ওদিক জিজ্ঞেস করে এই বাঙালি হোটেলের সন্ধান পেলাম। বেনারসে এলে অবশ্যই আসবেন জওহরলাল পান্নালালের শাড়ির দোকানে। দশাশ্বমেধ ঘাটের দিকে যেতে ডান হাতেই পড়বে দোকানটি। চোখ বন্ধ করে এখান থেকে বেনারসি শাড়ি বা অন্য যে কোনো শাড়ি কিনতে পারেন। বিভিন্ন দামের মনের মতো শাড়ি পেয়ে যাবেন। এরপর চলে এলাম দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যের গঙ্গারতি দেখতে। এখানে বলে রাখি, আপনারা যদি গঙ্গারতি দেখবেন মনে করেন তাহলে আরতি শুরুর বেশ খানিকক্ষণ আগে চলে আসবেন, তাহলে সামনে থেকে দেখতে পাবেন। বিকেলের দিকে নৌকোয় করে অনেকেই ঘাটগুলি দেখে নিয়ে নৌকোয় বসে গঙ্গারতি দেখেন, কিন্তু এতে খুব বেশি সুবিধা হয় না। ঘাটগুলো ভালো করে দেখা যায় না, এদিকে আরতিটাকেও সেইভাবে উপভোগ করা যায় না। শীতকালে আরতির সময় সন্ধে 6টা ও গ্রীষ্মকালে সন্ধে 7টা। দশাশ্বমেধ ঘাটের এই গঙ্গারতি দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে শয়ে শয়ে মানুষ এখানে ভিড় করেন।
প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে, আমাদের হোটেল থেকে 1.5-2 কিলোমিটার হেঁটে আমরা এখানে যে রাজবন্ধু সুইটস আছে সেখানে এলাম। নেট সার্চ করেছিলাম আর আমাদের লোকাল কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, তো তারা বললেন যে এখানকার ভালো মিষ্টির দোকান হচ্ছে রাজবন্ধু সুইটস। তো আমরা ভেতরে ঢুকলাম, তো যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের কলকাতার যে গুপ্তা ব্রাদার্স রয়েছে, তারপর হালদিরাম রয়েছে, অনেকটা সেরকমই। তো আমরা সেখান থেকে এই রাজবন্ধু থেকে মিষ্টি কিনলাম। মিষ্টিগুলো মেনলি ক্ষীরের টাইপের মিষ্টি। যারা বাঙালি রয়েছেন, যারা মিষ্টি প্রিয় বাঙালি, তারা যদি বেনারস আসেন তাহলে কিন্তু এখানকার মিষ্টি ট্রাই করতেই পারেন। আমরা দুজন ট্রাই করলাম আর খানিকটা কিনে নিয়েছি। এবার লোকেশনটা বলে দিই। লোকেশন হচ্ছে বেনারসে যে রামকৃষ্ণ মিশন রয়েছে ঠিক তার পাশেই। রামকৃষ্ণ মিশনের কাছাকাছি এসে কাউকে জিজ্ঞেস করবেন, দেখিয়ে দেবে যে কেউ। এই পর্ব এখানেই শেষ করলাম। আগামী পর্বে বেনারসের সাইট সিইং আর সাথে স্থানীয় খাবার দাবারের গল্প নিয়ে খুব শিগগির দেখা হবে।